সাজেরাত ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত প্রবাসীদের বন্ধু পরিবারের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। বন্ধুরা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি খুবই ইন্টারেস্টিং। যে বিষয় নিয়ে বর্তমান প্রতারণা খুব ব্যাপকভাবে চলছে, সেটা হচ্ছে কি ইনভাইটেশন লেটার মূলত কি, কারা ইনভাইটেশন লেটার পায় বা কারা দেয়, কিভাবে নিতে হয় এবং কিভাবে আমরা ইনভাইটেশন লেটার সঠিক না মিথ্যা এটা প্রমাণ করতে পারবো। পাশাপাশি ইনভাইটেশন লেটার কি কোনো ভিসা, বা আপনি ইনভাইটেশন লেটার পেলেন মানেই কি আপনার ভিসা পেয়ে গেলেন? ইনভাইটেশন লেটার কিভাবে আপনি সংগ্রহ করবেন, কারা কারা ইনভাইটেশন লেটার পাওয়ার যোগ্য, এই যাবতীয় বিষয় নিয়ে আমি সংক্ষেপে বলবো। তো বন্ধুরা শুরু করি, আসেন। অ্যাকচুয়ালি ইনভাইটেশন লেটারটা কি? ইনভাইটেশন লেটার হচ্ছে আমন্ত্রণ পত্র। বিদেশে যাওয়ার ক্ষেত্রে অনেক সময় কোনো ইমার্জেন্সি সিচুয়েশনে আপনার প্রপারলি কোনো ভিসা করতে যে সময় লাগে আপনার হাতে এতটা সময় থাকে না, তখন আপনি শর্ট টাইমের ভিতর সে দেশে যাওয়ার জন্য অথবা সেই দেশ থেকে শর্ট টাইমে আপনাকে নেওয়ার জন্য এই ইনভাইটেশন লেটারটা প্রচলন রয়েছে বা রেওয়াজ রয়েছে, বা এটা হয়ে থাকে। এটা কখন হবে? আপনি আপনার কোনো আত্মীয় স্বজন, আপনি কোনো ভাইটাল পারসন, অথবা আপনি সে দেশের জন্য কোনো গুরুত্বপূর্ণ পারসন, বা আপনার কোনো বেসিক নিডের কারণে সেটাও হতে পারে। যেমন কেমন হতে পারে? সাপোজ আপনার কোনো আত্মীয় স্বজন অন্য দেশে থাকে, তাদের কোনো জন্মদিন বা বিয়ের অনুষ্ঠান হঠাৎ শুরু হয়েছে, আপনি একজন তাদের খুব কাছের লোক, না গেলে হচ্ছে না, তারা আপনার জন্য একটা ইনভাইটেশন লেটার ইস্যু করে দিল সে দেশের সরকারের কাছ থেকে। আপনি ওই পারপাসে যাবেন এবং আপনাকে যাওয়ার আগে অবশ্যই কেন যাচ্ছেন এবং কতদিনের ভিতরে ফেরত আসবেন তার একটা নিশ্চয়তা প্রদান করতে হয়। তার মানে বন্ধুরা এখানে বুঝতে পারছেন যে ইনভাইটেশন লেটারে যাওয়া গেলেও আগে ব্যাক কখন আসছেন বা কয়দিনের জন্য যাচ্ছেন সেটা কনফার্ম করতে হয়। দ্বিতীয়ত, আপনি অসুস্থতার কারণে কোনো চিকিৎসা নিতে যাবেন, ডক্টরি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, অথবা ওই দেশের কোনো হসপিটালে আপনি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, বা আপনার সেখানে কোনো রুম ভাড়া নিয়েছেন হসপিটালে, আপনি ট্রিটমেন্ট করবেন, এই পারপাসে আপনি একটা ইনভাইটেশন লেটারের জন্য অ্যাপ্লিকেশন করলেন, আপনার পক্ষে ইস্যু হলো। হতে পারে আপনি কোনো ব্যবসায়িক সিআইপি পারসন বা ব্যবসায়িক লোক, অথবা আপনি কোনো ইনভেস্টার, আপনাকে সেই দেশ ইনভাইটেশন লেটার দিয়ে জানাবে যে আমার দেশে আসেন, একটু ঘুরে দেখেন, রিসোর্সগুলো দেখেন, ভালো লাগলে আপনি ইনভেস্ট করবেন। কারণ সবাই চাই কোনো ইনভেস্টারকে সে দেশে ডাকতে। তো আপনি যখনই একটা ইনভেস্টার আপনাকে নিবে সে দেশ ইনভাইটেশন লেটার দিয়ে, কারণ তখন আপনার ভিসা প্রসেস করতে 4-5 মাস সাপোজ লেগে গেল, বা 1 মাস লেগে গেল, তো আপনি ইনভেস্ট করবেন, 1 মাস তো টাকা রেখে দেবেন না। আপনি শর্ট টাইমের ভিতরে যাবেন, আসবেন, কারণ তার গোয়েন্দা তথ্য আছে আপনার কাছে অনেক টাকা আপনি বিদেশে ইনভেস্ট করতে চান। এই জন্য আপনাকে দ্রুত যে কেউ কাছে পাওয়ার জন্য ইনভাইটেশন লেটার দিবে এবং সর্বোচ্চ সুযোগ সুবিধা দেবে। এরপরে হতে পারে কোনো ইউনিভার্সিটিতে আপনার কোনো একটা শর্ট কোর্স রয়েছে, অথবা কোনো হঠাৎ কোনো প্রেজেন্টেশন হতে পারে, কোনো আপনি কম্পিটিশন, কোনো বিষয় রয়েছে, হঠাৎ আপনি সে দেশে যাইতে হবে, অথবা কোনো আপনি বাংলাদেশের বা নিজের দেশের কোনো ভিআইপি পারসন, কোনো সিআইপি পারসন, যেমন হতে পারে ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, নোবেল বিজয়ী অধ্যাপক, উনি যদি কোনো দেশে যেতে চায়, বা উনাকে যদি কোনো দেশ কোনো ইউনিভার্সিটির প্রত্যাবর্তন অনুষ্ঠান বা কোনো সমাবর্তন অনুষ্ঠান কোনো কিছুতে যদি আমন্ত্রণপত্র জানায়, তো উনাকে তো সাপোজ যে দেশটাতে বেশি ইনভাইটেশন লেটার নিয়ে আপনারা যে প্রতারিত হচ্ছেন, বেলারুশ দিয়ে আমি আজ উদাহরণটা দিই। বেলারুশের কোনো একটা ইউনিভার্সিটিতে উনি 1 ঘন্টার জন্য একটা বয়ান দিতে যাবে, অথবা কোনো লেকচার দিতে যাবে। এর জন্য ওনাকে ইন্ডিয়াতে যেতে হবে, ইন্টারভিউ দিতে হবে, ভিসা প্রসেস করে দেন যেতে হবে। এটা উনি কখনোই করবেন না, কারণ ওনার যথেষ্ট সম্মান এবং ওনার সময়ের মূল্য রয়েছে। তো সেক্ষেত্রে ওনার ক্ষেত্রে কি হবে, এই প্রসেস করে আসতে গেলে ওনার 2-3 মাস লেগে যেতে পারে সাপোজ। তো ওনাদের প্রোগ্রাম রয়েছে এখান থেকে 10 দিন পরে, তো উনি কি এখন বলবে আমার তো আসতে 1 মাস বেশি লাগবে, তোমরা প্রোগ্রামটা পিছাই দাও, এরকম বলবে? কখনোই না। উনি কি করবে, ওই দেশের থেকে উনাকে ইনভাইটেশন পাঠানো হবে, উনি এয়ারপোর্টে যাবে, ওই রিজনের
প্রসপেক্টিসে বা ওই রিজনের কারণে ওনাকে কি করা হবে, ভিসাটা দিয়ে দেওয়া হবে। উনি সেদের কার্যক্রম পরিচালনা শেষ করে আবার চলে আসবে। যে ইনভাইটেশন লেটার আপনি পাচ্ছেন, মনে রাখবেন যে আপনাকে অবশ্যই নির্দিষ্ট রিজন দেখাতে হবে কি কারণে আপনি ইনভাইটেশন লেটার চাচ্ছেন, বা আপনি পাইলে অবশ্যই আপনি গেলে আবার আপনার ব্যাক ডেট নির্ধারণ থাকবে। তবে সবথেকে বেশি বেনিফিটেড হবেন আপনি যদি আপনি কোনো ব্যবসায়িক ইনভেস্টের উদ্দেশ্যে ইনভাইটেশন লেটার ইস্যু করেন। সেক্ষেত্রে ওনারা চাবে আপনি রিসোর্সগুলো দেখেন আর ইনভেস্ট করেন। তাছাড়া বাকি যে বিষয়গুলো আছে সেগুলোতে আপনি কত দ্রুত সময়ের মধ্যে চলে যাবেন সেটা নির্ধারণ করে। এরপরে হতে পারে আপনি কোনো ট্যুর ট্রাভেলস প্যাকেজিংয়ের আওতায় সে দেশে ঘুরতে যাবেন, মানে টাকা খরচ করতে যাবেন, অবশ্যই তারা আপনাকে ইনভাইটেশন লেটার সেক্ষেত্রে দিবে। কারণ আপনার দেশে যে ঢুকতে ঝামেলা হয়, আপনি ছুটি পেয়েছেন সাপোজ 10 দিনের জন্য, এখন ভিসা লাগাইতে যদি 2 বছর লাগে, তাহলে ওই 10 দিন আপনার নষ্ট হবে। আবার আপনি তো ডলার খরচ করতে যাচ্ছেন বা সে দেশে খরচ করতে যাচ্ছেন, ঘুরতে যাচ্ছেন, মানে তো এই সুযোগটা অনেকে আবার হাতছাড়া নাও করতে পারে। সেই ক্ষেত্রে আপনি ইনভাইটেশন লেটার পেতে পারেন। এখন ওয়ার্ক পারমিট নিয়ে যেতে হলে কি ইনভাইটেশন লেটারে যাওয়া যায় কি না? হ্যাঁ বন্ধুরা, এর উত্তর দুইটা, একটা হ্যাঁ, আর বড় যে উত্তরটা সবার 99.99% না। হ্যাঁ কোন ক্ষেত্রে? আপনি যদি এমন কোনো ভাইটাল পারসন হন বা আপনি এমন কোনো ইম্পর্টেন্ট পারসন হন যে আপনি না গেলে ওই দেশের কোনো একটা ফ্যাক্টরি বা কোনো একটা সেক্টর অকেজো হয়ে রয়েছে, একমাত্র আপনি সেই ব্যক্তি যে গেলেই ওই সমস্যার সমাধান, তখন ভিসা প্রসেস করে এতদিন সময় তাদের হাতে থাকে না। সেই ক্ষেত্রে আপনাকে ইনভাইটেশন লেটার দেবে, সেখানেও কিন্তু ওই কাজটা করে আপনি চলে আসবেন। তারা কিন্তু আপনাকে চাবেই, যেহেতু আপনি ভাইটাল পারসন, আপনাকে রাখতে, কিন্তু আপনি তো থাকবেন না, আপনি তো তার থেকে বেশি ডিমান্ডেবল, আপনার প্রয়োজনও নাই, এই জন্য আপনি তো থাকবেনই না, তাও বরং ওরা চাবে আরও কিছুদিন রাখতে। আরেকটা কেন পায় না, কারণ স্বাভাবিক যদি আপনি এমপ্লয় হন, কাজের উদ্দেশ্যে কর্মসংস্থানের উদ্দেশ্যে যাচ্ছেন, কিন্তু আপনার কোনো ইউনিক ক্যারেক্টার নাই, তাহলে আপনাকে কেন সে দেশের সরকার ইনভাইটেশন করে নিয়ে যাবে? আপনি তো সিম্পল একজন ওয়ার্কার। তো বন্ধুরা, আপনারা একটু বুঝবেন, যদি কেউ আপনাকে আপনার যোগ্যতার থেকে অনেক বেশি ভালো কিছু দিল, ভাববেন এখানে প্রতারণার একটা ছক তৈরি হয়ে গেছে। তো যেটার যোগ্য আপনি না বা যেটার প্রত্যাশী আপনি না, তার থেকে যদি অনেক বেশি বড় লেভেলের কিছু পেয়ে যান, তখন ভাববেন সরিষার ভিতরে ভূত আছে। এই শব্দটা এমনি আসে না। এখন আসেন যে বিদেশে কারা যেতে পারে এবং কিভাবে যাবে। যারা ইনভাইটেশন লেটার পায় তারাও বিদেশে যেতে পারে, যারা ভিজিট ভিসায় যাবে, ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস তারাও যেতে পারে। ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস মানে কি, আপনাকে ওই দেশে এন্ট্রি হওয়ার সুযোগ দিয়েছে, ওয়ার্ক পারমিটটার সাথে অ্যাড করে দিয়েছে। মূলত ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস হচ্ছে যখন আপনি একটা দেশে কাজের উদ্দেশ্যে যাবেন বা ঘুরতে যাবেন, বা কোনো দেশে যখন যাবেন, যদি ওই দেশের পর্যাপ্ত ভিসা প্রসেসিং সেন্টার বা ভিসা ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কার্যক্রম আপনার দেশে না থাকে, এম্বাসি না থাকে, তখন কি করে, আপনি ওই দেশের এয়ারপোর্ট পর্যন্ত, অর্থাৎ ইন্টারন্যাশনাল যে ফ্রি জোন, যেটা দিয়ে আপনি চলাচল করতে পারেন যে কোনোভাবে যে কোনো সময়, এই ওয়ান অ্যারাইভেল ভিসার মাধ্যম দিয়ে আপনি ওই দেশের এয়ারপোর্ট পর্যন্ত যেতে পারবেন, যেটা সাইপ্রাস, তারপরে আমাদের মালদ্বীপ এবং শ্রীলঙ্কা, নেপাল, এই দেশগুলোতে বেশি হয়ে থাকে। এটা ওয়ান অ্যারাইভেল ভিসা, অর্থাৎ আপনি ওই দেশের এয়ারপোর্টে যাবেন, আপনার পর্যাপ্ত কোয়ালিফিকেশন, আপনার যে গেট আপ, আপনার চলাফেরা, অঙ্গভঙ্গি, আপনার মুভমেন্ট, সব কিছু পর্যালোচনা করে সে দেশের সরকার আপনার একটা শর্ট টাইমের জন্য ওই দেশের এন্ট্রি দিবে। হ্যাঁ, তবে কেউ যদি ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস নামক কোনো শব্দের সাথে বা ব্লু পেপার বা কোনো ইনভাইটেশন লেটার নিয়ে সে দেশে যান, বন্ধুরা এখানে মনে রাখবেন, যদি কাজের উদ্দেশ্যে আপনি সে দেশে যান এই ধরনের কোনো পেপার নিয়ে, ওই দেশে যাওয়ার পরে যদি আপনার 1 বছর বা তার থেকে বেশি সময়ের জন্য ভিসা দেয়, ঠিক আছে, তাহলে আপনি কমপক্ষে একটা সার্টেন পিরিয়ড থাকতে পারছেন এবং ভিসা রিনিউ হওয়ার যদি অপশন থাকে, ওই টাইম পর্যন্ত আপনি কভার করতে পারবেন। কিন্তু যদি আপনার ভিসাতে দেখেন 3 মাস, 1 মাস 15 দিন বা 6 মাসের ভিসা দিয়েছে, ভাববেন এটা ভিজিট ভিসা, এই টাইমের ভিতরেই বা এই সময়ের মধ্যে আমাকে এই দেশ থেকে ত্যাগ করে আবার চলে যেতে হবে। তো অনেকেই বলবে যে আমি আবার রিনিউ করে দেবো, কিন্তু আপনারা একটু সাবধান থাকবেন। যদি 1 বছর বা তার বেশি সময়ের জন্য ভিসা পান, তাহলে আপনি অনায়াসে সেখানে কাজ করতে পারবেন বলে নিজের একটু কনফিডেন্সটা বাড়াবেন। কিন্তু কোনো কারণে যদি তার কম সময়ের জন্য আপনি ভিসাটা পান, ভাববেন এটা সঠিক নাও হতে পারে, অতএব সেখানে রিস্ক নিয়ে আপনি ইনভেস্ট করবেন না বা টাকা
আপনি এই পারপাসে কোনো খরচ করবেন না। আর ইনভাইটেশন লেটার বা ওয়ার্ক পারমিট, এন্ট্রি পাস এই ধরনের বা ব্লু পেপার যদি কোনো কাগজ পান, সে দেশে যাওয়ার ক্ষেত্রে অবশ্যই আপনি সতর্ক থাকবেন। প্রয়োজনে বলবেন আমি একটা লয়ারের কাছে আমি যৌথ অ্যাকাউন্ট করে টাকাটা রেখে যাব, ওই দেশের এয়ারপোর্ট ক্রস করার পরে আপনি এই টাকাটা নিতে পারবেন, অথবা আমি ওই দেশের কারেন্সি বা ডলার বা যেটা হোক আমি নিয়ে আসতেছি, এয়ারপোর্ট ক্রস করার পরে আমি দিব। আর এই যাতায়াতের মাঝে যদি কোনো কারণে আপনার কোনো এয়ারপোর্টে ট্রানজিট দেয়, যদি একটা খুব স্পষ্ট করে শুনবেন, ট্রানজিট যদি কোনো দেশে যায় এই ক্ষেত্রে আপনারা এয়ারপোর্টের বাইরে যাবেন না। প্রয়োজনে এয়ারপোর্টের লবিতে আপনারা 1 মাস ঘুমাই কাটান। এয়ারপোর্টের বাইরে একটু ভালো রেস্টুরেন্টে খেতে যে যদি জিম্মির শিকার হন, ওনারা ট্র্যাপে ফেলে যে হ্যাঁ আপনি তো বলতেছেন ওই দেশে যে টাকা দিবেন, আমি আপনাকে বিশ্বাস করে এই পর্যন্ত নিয়ে আসলাম, এখন আপনি যদি আমাদের টাকা না দেন, ওই দেশে পার হয়ে যাওয়ার পরে যদি না দেন আমরা কিভাবে পাবো, সে অনেকগুলো যুক্তি দেখাবে। এই জন্য বন্ধুরা আপনারা দেখতে পারেন আমি কোনো প্যাঁচ বুঝি না, কেউ প্যাঁচ দিলে উল্টো প্যাঁচ দিই। এই ভিডিওটা আপনারা একটু দেখে নিতে পারেন, এই ক্ষেত্রে বেশ কিছু তথ্য আপনারা নিতে পারবেন সহজে, তার এগেনস্টে আপনি যুক্তি দাঁড় করানোর জন্য। তো বন্ধুরা এই ছিল মোটামুটি। এখন আসেন, ইনভাইটেশন লেটার কি কোনো ভিসা? হ্যাঁ বন্ধু, ইনভাইটেশন লেটার কোনো ভিসা না, এটা একটা আমন্ত্রণ পত্র জাস্ট। তো এইটা আপনি পাওয়ার জন্য কিছু স্পেসিফিক রিজন দেখাতে হবে আপনাকে, যে আমি মূলত এই উদ্দেশ্যে যাইতে চাই এবং আমি সামাজিক এই সকল কার্যক্রমের সাথে জড়িত, এই তথ্য নিতে চাই, বা এই ধরনের একটা সেমিনারে অ্যাটেন্ড করতে চাই, বা আমি এই ট্রিটমেন্ট নিতে চাই। যে উদ্দেশ্যে আপনি যাচ্ছেন সেটাকে খুব স্ট্রংলি হাইলাইট করতে হবে। পাশাপাশি আপনি এখানে খুব একটা দায়িত্বশীল ব্যক্তি, আপনার পরিবারকে টেক কেয়ার করেন, আপনার সোসাইটিকে টেক কেয়ার করেন, রাষ্ট্রকে টেক কেয়ার করেন, আপনি দেশকে ভালোবাসেন, আপনি এইটা নিয়ে দেশের উন্নয়ন করতে চান, দেশের সেবা করতে চান। আপনি ওই দেশে যাচ্ছেন মূলত একটা স্পেসিফিক রিজনে। আপনি যত দ্রুত সম্ভব এই দেশে ফিরে এসে আবার সামাজিক উন্নয়নমূলক কাজ, পারিবারিক উন্নয়নমূলক কাজ বা রাষ্ট্রীয় উন্নয়নমূলক কাজে আবার ইনভলভ হবেন। এরকম যখন আপনি এই দেশে ব্যাক আসার ব্যাপারে বেশি ইন্টারেস্ট দেখাবেন, কিন্তু ওই দেশে ঢুকার ব্যাপারে স্পেসিফিক একটা স্পেসিফিক রিজন, দেন আপনাকে এই ক্ষেত্রে ভিসা পাওয়াটা অনেকটা সহজ হবে। কিন্তু ইনভাইটেশন লেটারে কিন্তু আপনি 1 বছরের জন্য ভিসা পাবেন না, অতএব সাবধান। হ্যাঁ, তবে ভাইটাল পার্সন হলে সেক্ষেত্রে প্রেক্ষাপট ভিন্ন হতে পারে। তো বন্ধুরা, কেউ যদি আপনাকে ইনভাইটেশন লেটার দিয়ে বিদেশে কাজের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার কোনো প্ল্যান পরিকল্পনা করে থাকে, বা ওয়ার্ক পারমিট, এন্ট্রি পাস, সেক্ষেত্রে অবশ্যই দেখবেন ভিসাটা কতদিনের লাগালো, ওই দেশের এয়ারপোর্ট ক্রস করতে পারছেন কিনা, আপনাকে কাজে দেওয়া হয়েছে কিনা, এবং কন্ট্যাক্ট পেপার কোম্পানির সাথে আপনি করে ফেলবেন, সে কত বছরের জন্য আপনাকে কাজ দিচ্ছে বা কি ইত্যাদি ইত্যাদি যাচাই বাছাই করে দেন অর্থ লেনদেন করবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর এই ক্ষেত্রে আমি বলে দিই, যদি কোনো খরচের ইস্যু থাকে ইনভাইটেশন লেটারের ক্ষেত্রে, ভিসা প্রসেসিংয়ে আপনার কোনো ইনভাইটেশন লেটার প্রসেসিংয়ে কোনো খরচ নাই। তবে যদি আপনি এই প্রসেসটা কোনো এজেন্সির মাধ্যমে করতে চান, তাদের যাতে কোনো সার্ভিস চার্জ থাকে সেটা লাগতে পারে। আর ইনভাইটেশন লেটার এগেনস্টে যদি আপনি নিজের থেকে ভিসাটা করতে চান, সেক্ষেত্রে ভিসা প্রসেসিং সেন্টারে ওই প্রসেস কস্টটা একটু হয়তো বা সেক্ষেত্রে দেওয়া লাগতে পারে। কিন্তু যদি আপনি কোনো ভাইটাল ব্যক্তি হন, সেই দেশ থেকে আপনাকে ইনভাইটেশন পাঠানো হয়েছে, এক্ষেত্রে কিন্তু আপনার কোনো খরচ থাকবে না, অ্যাটলিস্ট এমনকি বিমান ভাড়াও লাগার কথা না। তো বন্ধুরা, আপনারা আশা করি জানতে পারছেন যে ইনভাইটেশন লেটার কি, বা ওয়ার্ক পারমিট, এন্ট্রি পাস কি, বা ব্লু পেপার কি। আর একটা সতর্কমূলক কথা দিয়ে আমি শেষ করব। বর্তমান ইউরোপীয় ইউনিয়নের অথবা পশ্চিমা বিশ্বের 13টি দেশ যৌথ বিবৃতি দিয়েছে ভিসা সংশ্লিষ্ট ব্যাপারে বাংলাদেশিদের নিয়ে, যে বিভিন্ন হয়রানিমূলক কর্মকাণ্ড চলতেছে ই ভিসার নামে উল্টাপাল্টা কাগজ নিয়ে, যেটা ওই দেশের গভর্নমেন্ট ওয়েবসাইটে নাই, অন্য কোনো ওয়েবসাইটে এরকম কোনো কাগজ নিয়ে, বা স্ট্যাম্পিং ভিসা কিন্তু অরিজিনাল না, কোনো ডুপ্লিকেট ইস্যু থেকে এটা আসছে, বা অনিয়মতান্ত্রিকভাবে অবৈধভাবে সে দেশে ঢোকার চেষ্টা করা হচ্ছে, এবং তারা এতে খুব ফেড আপ। এই নিয়ে তারা যৌথ বিবৃতি দিয়েছে। তো বন্ধুরা, আপনারা বিদেশ যাওয়ার ব্যাপারে অবশ্যই সাবধান থাকবেন, এবং কি উদ্দেশ্যে যাচ্ছেন, আপনার টার্গেট কি, কেন যাচ্ছেন, অবশ্যই আপনি নিজের কাছে প্রশ্ন করবেন যে আদৌ কি এই কাজ, এইটার জন্য এইটা কিনা, এই মাধ্যম কিনা। আপনি যদি কাজের উদ্দেশ্যে যান, অবশ্যই আপনি প্রথম যে কাজটা করতে হবে, একটা কন্ট্যাক্ট পেপার, যে কোম্পানির সাথে আপনি যে কাজ করবেন তার সাথে একটা ডিলিংসে যাওয়া, মাসিক বেতন কত, কিভাবে আপনার সুযোগ সুবিধাগুলো দেবে, কি পরিমাণে দেবে, কত ঘন্টা কর্মঘন্টা, ওভারটাইম আছে কিনা, কি কি সুযোগ সুবিধা আপনি পাবেন।
তার একটা ডিটেলস, সে আপনার কাছ থেকে কি সুযোগ সুবিধা নেবে, কতটুকু আপনি দিতে বাধ্য থাকবেন, কত সময়ের জন্য তার ওখানে কাজের সুযোগ পাচ্ছেন, ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে যে তার সাথে আপনাদের দুইজনের ভিতরে যে আপনার তথ্য আদান প্রদান এবং সুবিধা আদান প্রদান অথবা আপনাদের জায়গা নেগোসিয়েশনের জায়গা সেটা পাকাপোক্ত করা, যে কে কতটুকু কি বেনিফিট পাবেন বা সুযোগ সুবিধা পাবেন, এটা নিয়ে আপনার কন্ট্যাক্ট পেপার হবে যে নিয়োগকারী এবং যে নিয়োগকর্তা এবং যিনি যাচ্ছেন শ্রমিক কর্মী দুইজনের ভিতরে, অর্থাৎ এমপ্লয়ের সাথে আপনার যে হলো কন্ট্যাক্ট হচ্ছে, চুক্তি হচ্ছে, সেটাই হচ্ছে আপনার চুক্তিপত্র। এরপরে কি ওয়ার্ক পারমিট এন্ট্রি পাস। তাহলে আপনারা জানলেন কন্ট্রাক্ট পেপার বা চুক্তিপত্র কি। এখন ওয়ার্ক পারমিট বা এন্ট্রি পাস কি? ওয়ার্ক পারমিট হচ্ছে কাজের অনুমতিপত্র। ওই কোম্পানি তখন আপনার সাথে চুক্তির পরে আপনার সাথে ভালো লাগছে, আপনার প্রোফাইল নিয়ে ওই দেশের সরকারকে জানাবে আমার এই কাজের জন্য একজন লোক দরকার, কিন্তু আমার দেশে এমন কোনো নাগরিক পাচ্ছি না, এত কম টাকায় আমি এটা সমাধান করতে পারবো, বা এই সুযোগ সুবিধা সম্পন্ন কোনো ব্যক্তিকে না পাওয়ার কারণে আমি ওই দেশ থেকে অমুককে নিয়ে আসতেছি, তার দিয়ে আমি এই কাজটা করাবো এবং আমি তার এইভাবে তার সব কিছু সুযোগ সুবিধা রাখছি, এই কাজ দিচ্ছি, এইভাবে করবো, এতদিনের জন্য সে আমার এখানে আসবে। তখন ওই দেশের গভর্নমেন্ট আপনাকে অথরাইজ করবে, হ্যাঁ গভর্নমেন্ট কোনো গভর্নমেন্টের যে ইমিগ্রেশন ডিপার্টমেন্ট, তারপরে আপনার হতে পারে আপনার হাই কমিশনার, উনি এটাকে অথরাইজ করে দেবেন যে আপনি ওই দেশের জন্য অ্যালাউ। সেক্ষেত্রে আপনি ওয়ান অ্যারাইভেলে যেতে পারবেন। আর যদি ওয়ার্ক পারমিট থাকে, অর্থাৎ ওয়ার্ক পারমিট আপনি পেয়েছেন, সে দেশে কাজের অনুমতিপত্র, আপনার কন্ট্যাক্ট পেপার আছে, ওয়ার্ক পারমিট আছে, এখন আপনি আপনার সিভি, আপনার পাসপোর্টের কপি, আপনার অন্যান্য যে সকল তথ্য তারা চেয়েছে সে টোটাল ডকুমেন্টসটা নিয়ে সে দেশের অ্যাম্বাসিতে যোগাযোগ করবেন, সেখান থেকে আপনার ভিসা দেবে, তারপরে যাবেন। এটা হচ্ছে লিগাল যখন আপনি কাজের উদ্দেশ্যে বিদেশ যাবেন। কিন্তু অনেকেই আপনাকে ট্যুরিস্ট বিষয় পাঠাবে, স্টুডেন্ট বিষয় পাঠাবে, আপনাকে ফ্যামিলি বিষয় পাঠাচ্ছে, এ বিষয় পাঠাচ্ছে, ও বিষয় পাঠাচ্ছে, নিয়ে যে ইনভাইটেশন লেটারে পাঠাচ্ছে, ওয়ার্ক পারমিটে পাঠাচ্ছে, কোনো স্পেসিফিক রিজন ছাড়া, কন্ট্যাক্ট পেপার ছাড়া, ওয়ার্ক পারমিট ছাড়া ওই দেশে যাই আপনাকে কাজ দিবে, এরকম হাস্যকর বিভিন্ন আপনার প্রলোভন দিয়ে থাকে। তো বন্ধুরা, এই ধরনের স্ক্যাম থেকে অবশ্যই আপনারা একটু নিজেকে বিরত রাখবেন। এছাড়া বিভিন্ন মিথ্যা তথ্য দিয়ে আপনাকে বিভ্রান্তি ছড়াই, আপনাকে লোভ দেখায়, বিভিন্ন মানে অস্বাভাবিক কিছু তথ্য দিয়ে, বিভিন্ন প্রলোভনমূলক বিভিন্ন কথা দিয়ে আপনাকে মোটিভেট করে তারা বিভিন্ন লোভ দেখাচ্ছে, আপনার লোভে পা দিচ্ছেন, ফেঁসে যাচ্ছেন। বিদেশ যাওয়ার ব্যাপারে অবশ্যই আপনি ঘাটবেন, আপনি যে দেশে যেতে চাচ্ছেন সেই দেশের ভিসা প্রসেসিং সেন্টার কি বা যাওয়ার সিস্টেমগুলো কি কি সেটা অবশ্যই আপনি আগে জানবেন, এবং তার লিগাল প্রসেস কি কি, সেই দেশের স্ক্যাম কি কি আছে, আপনি কি কোনো কারণে সেই ধরনের কোনো ট্র্যাপে পড়ে গেছেন কিনা, অবশ্যই যাচাই বাছাই করে সর্বোচ্চ আপনি নিরাপত্তা নিশ্চিত করে দেন সে দেশে যাওয়ার ব্যাপারে পরিকল্পনা করবেন। আর বন্ধুরা, অবশ্যই আপনি যে ভিসাতে যাচ্ছেন, কেউ যদি আপনার এমপ্লয় ভিসায় যেতে চান, তাহলে অবশ্যই আপনি ওয়ার্ক পারমিট আছে কিনা, কন্ট্যাক্ট পেপার আপনি করেছেন কিনা, এবং আপনার ভিসাটা বৈধ কিনা, এবং এই ভিসাটা এক্সটেন্ড হবে কিনা, ভিসার সঠিকতা যাচাই করে ইত্যাদি খুঁটিনাটি বিষয়গুলো বিচার বিশ্লেষণ করে অর্থ লেনদেন করার পূর্বে অবশ্যই ভাববেন, হয় কোনো লয়ার নিয়ে ব্যাংকে অ্যাকাউন্ট, যৌথ অ্যাকাউন্ট খুলে সেই দেশে যাই পার হয়ে যাওয়ার পরে আপনার টাকাটা উঠাইতে পারবে, তাহলে তার আপনি একটা আইনের আওতায় তাকে রাখতে পারছেন নিয়ন্ত্রণে। আরেকটা হতে পারে বিদেশে লোক পাঠানোর দায়িত্ব রিক্রুটিং এজেন্সির, যারা লোক কাজের উদ্দেশ্যে যাবে। আর ট্রাভেল এজেন্সির কাজ কেউ ঘুরতে গেলে তাদের ভিসা প্রসেস করা, প্লাস বিমানের টিকিট কাটা, দালালের কাজ দালালি করে খাওয়া। তো আপনার যদি কাজের উদ্দেশ্যে যান, অবশ্যই আরএলদারি বৈধ রিক্রুটিং এজেন্সি কিনা, সরকারি প্রতিনিধি কিনা, এটা নিশ্চিত হবেন। দেন তার যদি আরএল থাকে, যে নামে আরএল রয়েছে ওই নামের যে ব্যাংক অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে যদি আপনি লেনদেন করেন তাহলে আপনি নিরাপদ। তাই ছাড়া কোনো ব্যক্তির ক্যাশ, বিকাশ বা নগদ দেওয়া বা অন্য কোনো অ্যাকাউন্টে দিয়েছেন, এটা কিন্তু আপনি প্রপারলি ডকুমেন্টস তৈরি করলেন না, অর্থাৎ প্রতারিত হলে কিন্তু আপনি এর থেকে পরিত্রাণ পাওয়াটা আপনার জন্য কষ্ট হবে। কিন্তু যদি আরএলদারি বৈধ রিক্রুটিং এজেন্সি হয় এবং তার বৈধ যে আরএলদারি যে অ্যাকাউন্ট, ওই অ্যাকাউন্টে টাকা দেন, কোনো কারণে উনি অস্বীকৃতি গেলে কিন্তু আপনি বিএমইটি অথবা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে অভিযোগ করতে পারবেন। এখানে আইনি প্রক্রিয়ায় এখানে আপনার তার মামলাটা উঠবে এবং আপনার পক্ষের আয়ও এই টাকাটা কি হয় ওখান থেকে আপনাকে উঠাই দেওয়ার সরকার ব্যবস্থা করবে। সরকারি সুযোগ সুবিধা মেনে, সরকারি দেওয়া তথ্য উপাত্ত এবং সরকারি যাবতীয় নির্দেশনা মেনে
আপনারা যদি বিদেশে পাড়ি দেন ইনশাল্লাহ কখনোই আপনারা প্রতারিত হবেন না। তো অবশ্যই বিদেশ যাওয়ার ব্যাপারে সরকারি সুযোগ সুবিধা কি কি আছে, কোন দেশে যাওয়ার প্রসেস কি কি, সরকার আপনাকে কি কি সুযোগ সুবিধা দিচ্ছে, কি কি সুযোগ সুবিধা সরকারের কাছ থেকে আপনি আরও নিতে পারবেন, এবং ওই দেশে কি কি সুযোগ সুবিধা আপনার আছে, যাবতীয় বিষয় বিশ্লেষণ করে দেন যাওয়ার প্ল্যান করবেন। এবং যাওয়ার আগে অবশ্যই সরকারি নির্দেশনা মানবেন, তাহলে আপনারা প্রতারিত হবেন না। আর বন্ধুরা, আরেকটা বিষয়, যে যদি কোনো ডেলিগেটার্স ইন্টারভিউ দেন, আপনি যদি স্কিল ওয়ার্কার হন, মনে রাখবেন অবশ্যই সেখানে আপনার যোগ্যতার কারণে আপনাকে হায়ার করে নিয়ে যাচ্ছে, এই ক্ষেত্রে আপনার কিন্তু কোনো খরচ থাকার কথা না। বিমান ভাড়াটাও ম্যাক্সিমাম ক্ষেত্রে ওই দেশের কোম্পানি বেয়ার করে। তারপরে যদি কেউ আপনার কাছে কোনো টাকা চায়, যে আপনার ডেলিগেটার্স ইন্টারভিউ দিয়ে আপনার ভিসা হয়েছে, আবার আপনার ভিসা প্রসেস করার জন্য তারা যদি আপনার কনভারসেশনে বলে, বা আপনি জানতে চাবেন যখন আপনার ইন্টারভিউ হবে, আপনি সিলেকশন হওয়ার পূর্বে, বা আপনি যদি বলে যে আপনার কোনো প্রশ্ন আছে কিনা, আপনি অ্যাটলিস্ট এই প্রশ্নটা করবেন যে আপনার দেশে যাওয়ার ক্ষেত্রে আমার যে আনুষঙ্গিক খরচ আছে, বিমান ভাড়া থেকে শুরু করে অন্যান্য যে খরচ, এই খরচগুলো কে বিয়ার করবে? এটা কি আমাকে বিয়ার করে যেতে হবে, না আপনি এর জন্য অর্থায়ন করবেন বা ফান্ডিং করবেন? যদি বলেন না, এটা আপনাকেই প্রসেস করে আসতে হবে, ওকে ফাইন, তাহলে আমার তো এত টাকা নাই, আপনি আমাকে ফান্ডিং করেন, আমার মাসিক বেতন থেকে আমি এটা কাটাই দেবো। বিষয়টা একটু তাকেও একটু এই দায়িত্বের ভিতরে নিয়ে আসা, এতে আপনার প্রতারণা আশা করি কম হবেন। অবশেষে আবারও বলবো, জেনে বুঝে বিদেশ যাব, বৈধ পথে বিদেশ যাব। বিদেশ যাওয়ার আগে অবশ্যই সরকারের দিক নির্দেশনা, সরকারের নীতিমালা মেনে চলবো। মনে রাখবো, দেশ আগে, ব্যক্তির থেকে দেশ বড়। অতএব ব্যক্তি স্বার্থের জন্য যেন দেশের সম্মান নষ্ট না হয়, আমার জন্য, আমার নিজের সুবিধার জন্য যেন দেশ কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, শ্রম বাজার ক্ষতিগ্রস্ত না হয়, সে দেশের দিক থেকে অবশ্যই আমরা লক্ষ্য রাখবো। কখনো কোনো যে আপনার নকল ভিসা বা ভুয়া ভিসা বা অবৈধ পথে বিদেশ যাওয়ার কথা স্বপ্নেও ভাববো না। সঠিক দিক নির্দেশনা মেনে, সরকারের নীতিমালা মেনে বিদেশ যাব, বৈধ পথে বিদেশ যাব, এবং সবাই আমরা কমিটমেন্ট করব এই দেশের উন্নয়নের লক্ষ্যে, এবং দেশকে, দেশের মানুষকে, এবং সর্বোপরি সামগ্রিক অবস্থা বিশ্লেষণ করে দেশের ক্ষতি হয় এমন কোনো কাজ করব না। এবং বিদেশ থেকে অবশ্যই বৈধ পথে টাকা পাঠাবো, প্রয়োজনে ব্যাংকিং চ্যানেলে পাঠাবো, যেন কোনো দুষ্কৃতিকারী, কোনো আইন ভঙ্গকারী অথবা কোনো অপরাধী আপনার দ্বারা কোনোভাবে উপকৃত না হয়, বা আপনার এই ঘাম কষ্ট অর্জিত ঘাম ঝরানো টাকা দিয়ে বা ডলার দিয়ে কেউ যেন ফুর্তি না করতে পারে বা অনিয়ম দুর্নীতি না করতে পারে, এদিকে সতর্ক থাকবো। অবশ্যই আমরা এক্ষেত্রে যে ট্রানজ্যাকশন করে বিকাশ, নগদ, রকেট, এইগুলো বিদেশ থেকে টাকা পাঠানোর ক্ষেত্রে এটাও অ্যাভয়েড করার জন্য আমি অনুরোধ করব। অবশ্যই আপনারা ব্যাংকিং চ্যানেলে টাকা পাঠাবেন, আর বিদেশ যাওয়ার ব্যাপারে সর্বোচ্চ সতর্ক অবলম্বন করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।